তোমার থেকে একটুও ধৈর্য হয় না। এমন দিনে আমাকে জড়িয়ে ধরো না, কেউ দেখে নেবে। দিন হোক বা রাত, আমরা দুজন একা আছি। এখন ভাই নেই, তোমার স্বামীও আমি, আর তোমার প্রেমিকও। তুমি আমার ভাবি ছিলে। ভাইয়ের মৃত্যুর পর এখন তুমি আমার সবকিছু। তোমার ছাড়া এই দুনিয়াতে কে আছে আমার? তুমি এভাবে কেন বলছো? তোমার জন্য আমি তো আছি। তুমি আমার সাথে ঘুমাবে আর সেই সব কাজ করবে যা তুমি তোমার স্ত্রীর সাথে করতে চাও। দেবর, আজকে অনেক গরম পড়েছে, ইচ্ছা করছে জামা কাপড় খুলে ফেলি। শরীরের জামা রাখতে আর ভালো লাগছে না। হ্যাঁ ভাবি, জামা খুলে ফেলো। অনেক দিন হলো আমি তোমার মাখনের মতো শরীর দেখিনি। তুমি তো দেখি তোমার ভাইয়ের মতো হয়েছো। তোমার ভাইও আমার শরীরে কাপড় রাখতে চাইতো না, তুমি বুঝি সেই সব করতে চাও তোমার ভাইয়ের মতো। হ্যাঁ ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বন্ধুরা, বরিশাল জেলার একটি গ্রাম যেখানে ধান ক্ষেতের মাঝে একটি ছোট্ট মেয়ে খেলা করত। নাম তার সুমাইয়া। সুমাইয়ার বাবা ছিলেন গ্রামের স্কুলের মাস্টার, মা গৃহিণী। সকালে মা রান্না করতেন, বাবা বই নিয়ে বসতেন, আর সুমাইয়া সে দৌড়ে যেত স্কুলে। বইয়ের পাতায় হাত বুলাতো, স্বপ্ন দেখত আমি বড় হই ডাক্তার হব। কিন্তু গ্রামের নিয়ম, মেয়ে বড় হলে ঘরে রাখা যায় না। যখন সুমাইয়ার বয়স 16 বছর হলো, একদিন বাড়িতে এলেন রাহুল। শহরের ছেলে, মা বাবা নেই, শুধু একটা ছোট্ট ভাই রোহান। তখন রোহানের বয়স মাত্র 8 বছর। রাহুল বললেন, আমি একা, আমার ঘরে একটা মা দরকার, আমার ছোট ভাইয়ের জন্য। সুমাইয়ার বাবা রাজি হলেন, বললেন শহরে গেলে মেয়ের ভালো হবে। সুমাইয়াও কিছু বলল না, শুধু দেখলো রোহান তার হাত ধরে বলছে, ভাবি তুমি আমার মা হবে তো? বিয়ে হলো সেই গ্রামে, লাল শাড়িতে অসম্ভব সুন্দরী সুমাইয়া, আর রোহানের ছোট্ট হাতে একটা ফুলের মালা। সে মালা পরিয়ে দিয়ে বলল, ভাবি মা। সুমাইয়া হেসে ফেলল। রাহুল তাকে নিয়ে এলো শহরে, একটা ছোট্ট ফ্ল্যাটে, ছাদের কাছে একটি ঘর। সুমাইয়া আর রাহুলের পাশে রোহানের ছোট্ট ঘর। রাহুল খুব যত্ন করত, সকালে চা, রাতে গল্প। বলতো, সুমাইয়া তুমি আমার জীবনের আলো। সুমাইয়া লজ্জা পেয়ে মাথা নিচু করত। রোহান স্কুলে যেত, ফিরে এসে সুমাইয়ার কোলে মাথা রেখে ঘুমাতো। সুমাইয়া তার চুলে হাত বুলিয়ে দিত, মনে হতো এ যেন আমার নিজের ছেলে। কিন্তু যখনই সুমাইয়ার মা আসতেন, তিনি বলতেন, বেটি, রোহান তোমার ছেলে নয়, সে বড় হচ্ছে, দ্রুত বজায় রাখো। এখন থেকেই তাকে অভ্যাস করাও, তোমার ঘরে অনুমতি ছাড়া যেন না আসে। সুমাইয়া হাসতো, ভাবতো মা বড়াই করছে। রোহান তো আমার ছোট ভাই। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। এদিকে রোহান বড় হয়ে যাচ্ছিল, কিন্তু একদিন সব বদলে গেল। রাহুল অসুস্থ হয়ে পড়ল, হাসপাতাল, ডাক্তার, ঔষধ, কিন্তু মাত্র দুদিনের মধ্যেই সে চলে গেল। আমার হাতে তার শেষ কথা, সুমাইয়া, রোহানকে দেখে রেখো, ও আমার একমাত্র সম্বল। আর তখন থেকেই শুরু হলো আমার জীবনের আসল অধ্যায়। রোহানের বয়স তখন মাত্র 14 বছর, আমার থেকে অনেক ছোট। আমি তাকে সব সময় ছোট ভাইয়ের মতোই দেখেছি, আর বেশি কিছু কখনোই ভাবিনি। আমার বিয়ের দিনটা মনে পড়ে। রোহান খুব খুশি ছিল, লাফাতে লাফাতে বলেছিল, ভাবি, আমার তো নতুন মা এসেছে। তার ছোট্ট মুখে সেই হাসি দেখে আমারও ভালো লাগতো। কিন্তু আমার মা সবসময় বোঝাতেন, বেটি, তোমার দেবর তোমার ছেলে নয়, তার থেকে দূরত্ব বজায় রাখো। কিছুদিন পর সে বড় হবে, তখন পর্দা করতে হবে। এখন থেকেই তাকে অভ্যাস করাও, তোমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে দিবা না। আমি দেখতাম রোহানের বিনা কারণে আমার ঘরে আসা যাওয়া করে। মা বলতেন, বেটি, তুমি বিবাহিত মেয়ে, স্বামী আর ঘরের লোকদের খেয়াল রাখতে হয়, এমন করলে কথা উঠবে। আমি মনে মনে রাগ করতাম, ভাবতাম মা রোহানকে ভুল বুঝছে, সে তো আমার ছোট ভাইয়ের মতোই। কিন্তু যখন আমি অসহায় হয়ে পড়লাম, যখন আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল, তখন আমার চোখ থেকে অশ্রু থামছিল না। ভাবতেই পারিনি তিনি আমাকে 14 বছরের একটা ছেলের সাথে রেখে চলে যাবেন। জীবনটা যেন এক মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। কাঁদতে কাঁদতে আমার শরীর কাঁপছিল। রাতের ঘড়িতে ঠিক 12টা বাজলো। রোহান এখনো বাড়ি ফিরেনি, হয়তো তার ভাইয়ের আত্মীয় স্বজনদের কাছে ব্যস্ত। আমার মনে হচ্ছিল যদি না আসে তাহলে ভালো, কারণ তার আশাটা এখন আমাকে অস্বস্তিতে ফেলে। মায়ের কথাগুলো বারবার কানে বাজছিল। হঠাৎ একদিন রাতে সুমাইয়া নিজের ঘরে ঘুমাতে পারছিলেন না। তার মনে ভয় বাসা বেঁধেছিল। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। না পেরে নিজের রুম থেকে বের হয়ে উঠোনে হাঁটাহাঁটি করছিল। ভাবছিল একা কিভাবে এত রাত পার করি। হঠাৎ সে গেল তার দেবরের কক্ষে। দেবর রোহান শান্তভাবেই শুয়েছিল। সুমাইয়া দরজার ফাঁক দিয়ে উকি দিল, দেখলো রোহানের চোখ বন্ধ, শ্বাস স্বাভাবিক, হাতে রাহুলের পুরাতন ঘড়ি। সে এক পায়ে এগোলো, কিন্তু থেমে গেল। মায়ের কথা মনে পড়লো, দ্রুত বজায় রাখিস। তবু সে ঢুকলো, রোহানের হাত বিছানায় তুলে দিল, কপালে হালকা হাত বুলিয়ে ফিস ফিস করে বলল,
ঘুমাও রোহান, আমি আছি, দূর থেকে আছি। তারপর পিছিয়ে এসে দরজা বন্ধ করলো। উঠানে ফিরে শান্ত হলো। ভাবলো কাল থেকে আরো দ্রুত বজায় রাখবো। কিন্তু আজ সে একা নয়। সুমাইয়া নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলো, বিছানায় বসে পড়লো আর চোখ বন্ধ করে অতীতের কথা ভাবতে শুরু করলো। তার স্বামী রাহুলের সাথে কাটানো প্রতিটা রাত। মনে পড়লো প্রথম শহরে আসার পর সেই ছোট্ট ফ্ল্যাটে রাতের দৃশ্য। রাহুল চা নিয়ে আসতেন, হাসতে হাসতে বলতেন, সুমাইয়া তুমি আমার জীবনের আলো। আর সুমাইয়া লজ্জায় মাথা নিচু করে হাসতো। রাতে তাড়াতাড়ি পাশাপাশি শুয়ে গল্প করতেন। রাহুল গ্রামের স্মৃতি, শহরের স্বপ্ন, রোহানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। আর সুমাইয়া তার কাঁধে মাথা রেখে শুনতো। মনে হতো এই শান্তি চিরকাল থাকবে। কখনো রাতে রাহুলের হাত ধরে বলতেন, তোমার হাতে আমার সব সুখ। আর সুমাইয়া চুপচাপ তার বুকে মুখ লুকাতো। ভাবতো এই মুহূর্তই তার স্বপ্নের ডাক্তারি পড়ার চেয়েও বড়। মনে পড়লো সেই রাতগুলো যখন রোহানে ছোট ছিল, দরজায় টোকা দিয়ে ঢুকতো, ভাবিমা ভয় লাগছে, আর রাহুল হেসে তাকে কোলে তুলে নিত। তিনজনে এক বিছানায় শুয়ে গল্প শুনতেন। সুমাইয়া রোহানের চুলে হাত বুলাতো আর রাহুল তার কপালে চুমু দিত। কিন্তু এখন সেই বিছানা শূন্য। রাহুলের জায়গায় শুধু তার ছবি। আর সুমাইয়া একা বসে কাঁদতে কাঁদতে ভাবলো এই রাতগুলো আর ফিরবে না। কিন্তু রোহান আছে, তাকে দেখতে হবে দূর থেকে হলেও। অতীতের স্মৃতি তাকে শক্তি দিল। আর সে চোখ মুছে শুয়ে পড়ল। প্রথম